নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক সঠিক মিউচুয়াল ফান্ড চেনার সহজ উপায়। মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সবাই মাথায় রাখবেন। আর ভুল ফান্ড বেছে নিলে রিটার্ন তো কমে যেতেই পারে, আবার রিস্কও আপনার অনেক বেড়ে যেতে পারে। তাই আপনাকে অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট ইনভেস্টর মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে। বন্ধুরা বলে রাখি, সবাই আমরা ভাবি যে বেস্ট মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে, কিন্তু বিষয়টি আসলে একটা মিথ। বেস্ট মিউচুয়াল ফান্ড এক্সিস্টই করে না। কারণ আজকে যে ভালো পারফর্ম করছে, লাস্ট 3 ইয়ার্স যে ভালো পারফর্ম করছে, এর মানে কখনোই নয় যে আগামী বছরও বা আগামী 3 বছরেও এই ফান্ডটি বেস্ট পারফর্ম করবে। আবার অনেক সময় হয়ে থাকে যারা আন্ডার পারফর্ম করে বা ওস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড অনেক সময় ফিউচারে তারা বেস্ট পারফর্মার হয়ে ওঠে। তাই এই যে স্ট্র্যাটেজিটা রিটেল ইনভেস্টররা ফলো করে, যে লাস্ট 1 ইয়ার 3 ইয়ার্স রিটার্ন দেখে তারা ইনভেস্টমেন্ট শুরু করে দেয় এবং মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে, বা যেই মিউচুয়াল ফান্ডগুলো তাদের আন্ডার পারফর্ম করে তারা সঙ্গে সঙ্গে সেল করে দিয়ে আবার নতুন কোনো মিউচুয়াল ফান্ড বাই করে। এই স্ট্র্যাটেজিটি সম্পূর্ণ ভুল। শুধু রিটার্ন দেখেই মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা উচিত নয়। আমরা এই ভিডিওতে 7টি স্টেপের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কি কি স্টেপ ফলো করে একটা সঠিক মিউচুয়াল ফান্ড নির্বাচন করবেন এবং সেই ফান্ডেই আপনারা স্টিক করে থাকবেন। যদি না সেই ফান্ড ম্যানেজার কিছু অ্যাব্রাপ্টলি কিছু ডিফারেন্ট কিছু করে, যাতে আপনার ফান্ডের পারফরমেন্স ফর এ প্রলং পিরিয়ড অফ টাইম 3 ইয়ার্স 5 ইয়ার্স ধরে আন্ডার পারফর্ম করে, তখনই আপনার সেই ফান্ড সুইচ করার কথা ভাবা উচিত। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। মানে কি, আমাদেরকে কেয়ারফুলি অ্যাসেস করতে হবে আমাদের এই ইনভেস্টিং এর অবজেক্টিভ কি কি, আমাদের গোল আছে, আমাদের রিস্ক অ্যাপেটাইট কেমন। তারপরে আমাদের যে ইউনিক নিডস, যে জন্য আমরা মিউচুয়াল ফান্ডটা করছি, সেটাকে সিলেক্ট করা উচিত। সবার জন্যই একই রকমের মিউচুয়াল ফান্ড সঠিক হবে না। আমার জন্য যেই মিউচুয়াল ফান্ডটা সঠিক হবে, আপনার জন্য সেটা নাও হতে পারে। কারণ আপনার ইনভেস্টমেন্ট হরাইজন আলাদা, ইনভেস্টিং এর অবজেক্টিভ আলাদা, আপনার ক্ষেত্রে রিস্ক অ্যাপেটাইট আলাদা। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, প্রত্যেকের ক্ষেত্রেই কাস্টমাইজ একটা আমাদের মিউচুয়াল ফান্ডের প্ল্যান করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার জন্য দুটো প্রশ্ন আপনাদের সঙ্গে করছি। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি খুঁজে পেয়ে যান, তখনই আপনারা বুঝে যাবেন যে আপনাদের কি ধরনের মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা উচিত। টাইম হরাইজন, হাউ লং ডু ইউ প্ল্যান টু কিপ ইউর মানি ইনভেস্টেড। সবার প্রথমে এই প্রশ্নটা করতে হবে যে আপনারা কতদিন ধরে আপনার ক্যাপিটালকে ইনভেস্টেড রাখতে চান। সেকেন্ড কোয়েশ্চেন, রিস্ক অ্যাপেটাইট, হাউ মাচ রিস্ক ক্যান ইউ টেক। Are you comfortable with high risk, high reward investment, or do you prefer more conservative approach? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে যারা মনে করুন নতুন চাকরি পেয়েছে, যারা ইনভেস্টিং শুরু করছে, তাদের যে রিস্ক অ্যাপেটাইট, তাদের যে ভোলাটিলিটি নেওয়ার ক্ষমতা, বা তাদের ক্যাপিটালও কম থাকে, সেক্ষেত্রে ভোলাটাইল যদি হয়েও যায় তাদের খুব বেশি ক্যাপিটাল লস হয় না। কিন্তু যারা ম্যাচিওর ইনভেস্টর, যারা অনেক দিন ধরে ইনভেস্টিং করছে, বা যারা অনেক সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে কিন্তু রিস্ক অ্যাপেটাইট অনেকটাই কম হয় এবং তাদের ক্ষেত্রে কনজারভেটিভ অ্যাপ্রোচ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। স্টেপ 1, আপনার বিনিয়োগের লক্ষ্য ঠিক করুন। হুইচ মিউচুয়াল ফান্ড ইজ রাইট ফর ইউ, এই বিষয়টি আপনাকে ভাবতে হবে। তাহলে আপনি যখন আইডেন্টিফাই করে নেবেন যে আপনার রিস্ক অ্যাপেটাইট কেমন এবং আপনার ইনভেস্টমেন্টের গোল কি, তারপরেই আপনি ইনভেস্টিং এর জন্য কোন মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করবেন, কি ধরনের মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন, আপনি সেটা ঠিক করতে পারবেন। তাহলে বলি যে সিলেক্টিং মিউচুয়াল ফান্ড অ্যাজ পার ইনভেস্টমেন্ট হরাইজন। যদি 1 থেকে 3 বছরের ইনভেস্টমেন্ট হরাইজন হয়, তাহলে ডেট ফান্ডই বেস্ট। 3 থেকে 5 বছরের জন্য হাইব্রিড ফান্ড আপনার জন্য আইডিয়াল হবে। মোর দ্যান 7 ইয়ার হলে ইকুইটি ফান্ডেই আপনার ইনভেস্ট করা দরকার। লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ফান্ডের ক্যাটাগরি অনুযায়ী ব্যাপারটা বুঝুন। লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে রিস্ক অনেক কম, রিটার্নটাও স্টেডি। মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রে কিন্তু একটু বেশি রিস্ক থাকে, কিন্তু এক্ষেত্রে ভালো রিটার্ন সম্ভাবনা থাকে। স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আপনার যদি লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন হয়, সেক্ষেত্রে কিন্তু এই স্মল ক্যাপ ফান্ডগুলি খুবই ভোলাটাইল হয়। ভোলাটাইল নেচারের বলেই এক্ষেত্রে রিটার্ন এক্সপেকটেশন অনেক বেশি হয়, এবং বাস্তবে স্মল ক্যাপ ফান্ড বেশি রিটার্ন দেবে যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন অ্যাভাব 10 ইয়ার্স হয়। ইন্ডেক্স ফান্ড কিন্তু বাজারের যেটা গড় রিটার্ন সেটাই আপনাকে দেবে। এক্ষেত্রে ম্যানেজমেন্টের ফি অনেক কম, মানে এক্সপেন্স রেশিও অনেক কম। সেই জন্যই ইন্ডেক্স ফান্ড কিন্তু অ্যাটলিস্ট আপনার বাজার যে রিটার্ন দিচ্ছে, নিফটি সেন্সেক্স নিফটি 50 বা সেন্সেক্স যে রিটার্নটা দিচ্ছে, সেটার সেই মতো আপনি কিন্তু ইন্ডেক্স ফান্ডে রিটার্ন পাবেন।
ডেট ফান্ডে রিস্ক অনেক কম এবং এর রিটার্নটাও অনেক স্টেবল। স্টেপ 2, ফান্ডের পারফরমেন্স আমাদের অ্যানালাইজ করতে হবে। গত 5-10 বছরের রিটার্ন দেখুন, নিয়মিত যারা ভালো পারফর্ম করছে সেই ধরনের ফান্ড চুজ করাই দরকার। বাজার যখন পড়ছে তখন ফান্ড কেমন পারফর্ম করছে, বড় পতনের সময়ও যে ফান্ড ভালো করেছে তা ভালো অপশন হতে পারে। A fund's ability to mitigate losses during market drawdown is crucial. Avoid funds that have experienced significant negative return. মার্কেট ড্রডাউনে যেই ফান্ডগুলি খুব বেশি ড্রডাউন করে সেই ফান্ডগুলি অ্যাভয়েড করাই উচিত। ইভেন ইফ দে হ্যাড ইমপ্রেসিভ গেন, যদি সেই ফান্ডগুলি খুব বেশি রিটার্ন দিয়ে থাকে পাস্টে, তাও ওই ফান্ডগুলি অ্যাভয়েড করাই উচিত। লুক ফর ফান্ড দ্যাট হ্যাভ কনসিস্টেন্টলি ডেলিভার্ড রিটার্নস ওভার টাইম। অন্য ফান্ডের তুলনায় কেমন করছে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে পিয়ার গ্রুপ কম্পারিজন আপনাকে করতে হবে। সাপোজ আপনি ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করছেন আর সেই ইএলএসএস ক্যাটাগরি বাকি ফান্ডের তুলনায় আপনার ফান্ড কেমন পারফর্ম করছে সেটা আপনার রেগুলারলি 6 মান্থ বা 1 ইয়ার আপনাকে এটা রিভিউ করতে হবে। স্টেপ 3, ফান্ড ম্যানেজার অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দেখুন। অভিজ্ঞ ফান্ড ম্যানেজার এবং বড় এএমসি যদি হয়, মানে বড় মিউচুয়াল ফান্ড হাউস হলে, সেক্ষেত্রে রিস্কটা অনেকটাই কম হয়। The fund manager's skill and experience can significantly impact a fund performance. Research the fund manager's background, tenure, and investment philosophy. A skilled manager can navigate market volatility and make informed investment decision. কিছু জনপ্রিয় এএমসি বলে রাখি, এসবিআই মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, নিপন ইন্ডিয়া, এগুলো খুবই পপুলার মিউচুয়াল ফান্ড হাউস। স্টেপ 4, এক্সপেন্স রেশিও ও অন্যান্য খরচ দেখুন। এক্সপেন্স রেশিও একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আপনার ফান্ড আউট পারফর্ম করবে কিনা সেটা নির্ধারণ করছে ফান্ডটি কত এক্সপেন্স রেশিও চার্জ করছে। 1.5% থেকে নিচে হলেই ভালো হয়, যত কম খরচ তত বেশি রিটার্ন। এক্সিট লোড, অনেক ফান্ড এক্সিট লোড চার্জ করে। বলে রাখি বন্ধুরা, একটা ফান্ড পারাক পারেক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেটি ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির হিরো ফান্ড, টপ ফান্ড ওভার লাস্ট 5-10 ইয়ার্স, এরা কিন্তু হাই এক্সিট লোড রেখেছে। এই ফান্ড ম্যানেজাররা চায় না তাদের ইনভেস্টাররা খুব সহজেই এই ফান্ড এক্সিট করে অন্য ফান্ডে সুইচ করে, সেই জন্যই এই এই মেন্টালিটি দূর করার জন্যই তারা এক্সিট লোড রেখেছে। তাই আমাদের বুঝে নিতে হবে যে আমরা তাহলে যে ফান্ডে ইনভেস্ট করবো তার এক্সিট লোড কতটা। আমাদের যদি ইনভেস্টমেন্ট হরাইজন কম থাকে সেক্ষেত্রে এক্সিট লোড না থাকলেই ভালো হয়। স্টেপ 5, ঝুঁকি পর্যালোচনা করুন। রিস্ক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া যে কোনো ইনভেস্টমেন্টের জন্যই। রিস্ক অলওয়েজ কামস ফার্স্ট, তারপরে আপনি রিটার্নের কথা ভাবতে পারেন। অ্যাসেস ইওর রিস্ক টলারেন্স, আন্ডারস্ট্যান্ডিং ইওর কমফোর্ট লেভেল উইথ মার্কেট ফ্ল্যাকচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইকুইটি ফান্ডস কাম উইথ হায়ার রিস্ক অ্যান্ড পোটেনশিয়াল ফর হায়ার রিটার্ন। ইকুইটি ফান্ডে হাই রিস্ক নেয় ফান্ড ম্যানেজাররা, তাই এক্ষেত্রে হায়ার রিটার্ন আমরা এক্সপেক্ট করি এবং তারা হায়ার রিটার্ন অ্যাচিভ করে ওভার লং পিরিয়ড অফ টাইম। সেক্ষেত্রে ডেট ফান্ডে রিস্ক অনেক কম এবং তাদের রিটার্ন খুব স্টেবল হয়। কিছু রিস্ক প্যারামিটার আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখে নিই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা মার্কেট ভোলাটিলিটি বেশি হলে রিস্কও বেশি হয়। সার্প রেশিও, বেশি হলে রিটার্ন ভালো দিচ্ছে। দ্য পারফরমেন্স of an investment such as a security or portfolio compared to a risk-free asset after adjusting for risk. শার্প রেশিও যত বেশি হবে রিটার্ন তত ভালো হবে। এটা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, মানে আপনার পোর্টফোলিও রিস্ক ফ্রি অ্যাসেট গভর্নমেন্ট বন্ডের তুলনায় কি পরিমাণ রিটার্ন দিচ্ছে সেটাই নির্ধারণ করে শার্প রেশিওর মাধ্যমে। বেটা যত কম হবে, মানে বিলো 1 হলে তত ভালো হয়। বেটা কম মানে সেই স্টকের বা সেই পোর্টফোলিওর ভোলাটিলিটি কম মার্কেটের রেসপেক্টে। সর্টিনো রেশিও শার্প রেশিওর মতো, যত বেশি হবে তত ভালো। সর্টিনো রেশিও রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন তো অবশ্যই বিচার করে, কিন্তু এরা ডাউন সাইড ডেভিয়েশন, মানে ডাউন সাইড ভোলাটিলিটি, মার্কেট কারেকশনের সময় কতটা ভোলাটাইল হয় সেই ফান্ডটি, সেটিকেও বিচার করে সর্টিনো রেশিও বার করা হয়। আরেকটি রেশিও আছে ইনফরমেশন রেশিও। তো ইনফরমেশন রেশিও যত বেশি হবে তত ভালো। এই রেশিওটা কি না, দিস রেশিও ইজ এ ম্যাট্রিক দ্যাট কম্পেয়ার্স দ্য রিটার্নস অফ অ্যান ইনভেস্টমেন্ট টু এ বেঞ্চমার্ক, মানে বুঝতেই পারছেন বেঞ্চমার্কের সাথে এর রিটার্নের কম্পারিজন করা হয়। ইট অলসো অ্যাকাউন্টিং ফর ভোলাটিলিটি অফ দোজ রিটার্নস। 6 স্টেপ, ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও উইথ ডিফারেন্ট অ্যাসেট ক্লাসেস। আপনারা সমস্ত পোর্টফোলিওটা
ইকুইটি ফান্ডেই রাখবেন না, আবার সমস্ত পোর্টফোলিওকে ডেট ফান্ডেই রাখবেন না। আপনাকে একটা হাইব্রিড অ্যাপ্রোচ নিতে হবে, আপনার একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিতে হবে, যাতে আপনার বয়স অনুযায়ী আপনার ইকুইটি এক্সপোজার নিতে হবে, ডেট ফান্ডেও এক্সপোজার নিতে হবে, আবার আপনার কিছু কমোডিটি যেমন গোল্ড বা সিলভার এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এই ধরনের অ্যাসেট ক্লাসেসে যদি আপনার ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাইড থাকে, তাহলে কিন্তু মার্কেট ড্রডাউনেও আপনার পোর্টফোলিও আউট পারফর্ম করবে মার্কেটকে। আর লাস্ট স্টেপ, আন্ডারস্ট্যান্ডিং ট্যাক্স ইমপ্লিকেশন। বন্ধুরা, আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটি আপনি মোর দ্যান 1 ইয়ার যদি হোল্ড করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হয়, এবং 1.25 লাখ অব্দি প্রফিট এক্সেম্পট থাকে ইনকাম ট্যাক্স থেকে। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে যদি আপনি আপনার পোর্টফোলিও আপনার মিউচুয়াল ফান্ডকে 1 বছরের আগেই বিক্রি করে দেন, সেক্ষেত্রে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, আর এটি হচ্ছে 20%। বন্ধুরা, কিছু বোনাস টিপস আপনার সঙ্গে দিয়ে রাখি। এসআইপির মাধ্যমে আপনারা বিনিয়োগ করুন। বাজারের ওঠানামায় আপনারা ভয় পাবেন না। মার্কেটে যখন কারেকশন হবে তখন আপনারা ভয় না পেয়ে আপনারা স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করুন। আপনারা মার্কেট যত ড্রডাউন হবে আপনাদের ইনভেস্টমেন্ট তত বাড়াতে থাকুন। তাহলেই কিন্তু মার্কেট যখন ব্যাক রিভার্স করবে সেক্ষেত্রে আপনারা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, যদি আপনারা মার্কেট কারেকশনের সাথে সাথে বাই করেন। তাই বলে রাখবো বন্ধুরা, এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই আপনারা অ্যাপ্লাই করবেন। কোনো স্টক যখন কারেক্ট করে তখন কিন্তু সেটা ফলিং নাইফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অ্যাভারেজ ডাউন করার চেষ্টা করবেন না। আপনার বাজেট ও ঝুঁকি অনুযায়ী আপনারা কোন ফান্ডে চুজ করবেন সেটা সিলেক্ট করুন। আপনারা আপনাদের পোর্টফোলিওকে, আপনাদের ফান্ডকে 6 মাস 1 বছর অন্তর অন্তর রিভিউ করুন, এবং দরকার পড়লে আপনাদের ফান্ডকে সুইচ করুন কোনো ভালো আউট পারফর্মিং মিউচুয়াল ফান্ডে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। ভালো থাকবেন। জয় হিন্দ।